গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং মর্নিং। আচ্ছা, এর আগের দিন কত করে হয়েছিল? ফোর বেসিকের চারটে জিনিস লেখানো হয়েছিল। কি কি লেখানো হয়েছিল? লিস্ট বিল্ডিং, ওটার চারটে ভাগ পর্যন্ত দেখানো হয়েছিল। কোয়ালিফাই এন্ড ইনভাইট, শো দা ডেমো এন্ড শো দা প্ল্যান, তারপরে ফলো আপ আর ফলো থ্রু। এই চারটা হচ্ছে প্রাথমিক কাজ। এই কাজগুলো যদি করা যায় তাহলে কিন্তু এই ব্যবসাতে সফল হওয়া যাবে। ঠিক, এবার ফোর বেসিকে কি একটা হচ্ছে লিস্ট বিল্ডিং এর চারটে ভাগ দেখিয়েছিলাম। কি কি দেখিয়েছিলাম? ফোর বেসিকে চারটে ভাগ দেখিয়েছিলাম। একটা লিস্ট বিল্ডিং দেখিয়েছিলাম। এবার লিস্ট বিল্ডিং কিভাবে করব? লিস্ট বিল্ডিং করার সময় আমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে নামটা তাড়াতাড়ি সব মনে পড়ে যাবে। ফ্রেন্ডস থিওরি বলে গেল, এফ আর আই ই এন ডি ডিএস, ফ্রেন্ডস। এফ দিয়ে যত বন্ধু বান্ধব আছে তাদের নাম লিখব। কাদের নাম লিখবো? যত ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব। ঠিক, আর দিয়ে কাদের নাম লিখবো? রিলেটিভ। আই দিয়ে কাদের নাম লিখবো? ইনস্টিটিউট, যেখানে আমরা পড়াশোনা করেছি। ই দিয়ে এমপ্লয়মেন্ট এরিয়া, আমি বলে দিচ্ছি। এন দিয়ে নেবার, বোঝা যাচ্ছে ওখান থেকে? এই ডি দিয়ে ডাক্তার, প্রফেশনাল, লয়ার, প্রফেশনাল যারা আছে, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এদের যত ভালো ভালো কাজ আছে, প্রফেশনাল আছে, তাদের। আর এস দিয়ে স্ট্রেঞ্জার। ঠিক, এবার যখনই তুই নাম লিখতে বসবি, যত বন্ধু বান্ধবের নাম যখনই মনে পড়বে তখন তার নামটা খাতায় লিখবি। দেখবি আস্তে আস্তে 30 থেকে 50টা নাম এমনি মনে পড়বে। ঠিক, যত রিলেটিভ আছে, এবার রিলেটিভ মানে মায়ের বাবার, মায়ের বংশের, বাবার বংশের সব রিলেটিভ গুলোর নাম লিখবি। কে করবে কে করবে না সেটা আমাদের দেখার দরকার নেই, রাইট? আমরা বলবো সবাইকে। ঠিক, তাহলে রিলেটিভ থেকে যদি মনে কর 50টা নাম পাই, এরকম করে যেখানে যেখানে পড়াশোনা করেছি, যেখানে টিউশনি করতে যাই, কম্পিউটার ক্লাসে যাই, স্কুলে যাই, কলেজে যাই, তো সব জায়গায় তো আমাদের কিছু না কিছু করে বন্ধু তৈরি হয়েছে। খেলার মাঠে যাই, যেখানে তুই মনে কর তুই ক্রিকেট একাডেমিতে যাচ্ছিস, কেউ হয়তো অন্য কোনো একাডেমিতে যাচ্ছে, সেখানে তো তোর ঠিক বন্ধু হচ্ছে, সেই বন্ধুদের নামও লিখ। ঠিক, এমপ্লয়মেন্ট এরিয়া যারা চাকরি করে বা কোথাও কিছু করে তারা
তারা ওই ক্ষেত্রে যাদের নাম পাবো তাদের নাম লিখব। নেবার মানে প্রতিবেশীদের নাম লিখব। এবার যার সাথে কোনো কথাবার্তাই নেই, ঝগড়া হয়ে গেছে, এমন লোকের নাম লিখবো লাইক মাইন্ডেড মানে আমার সাথে ওর যদি কারো কোনোদিন কোনো বনিবনা হয়ে থাকে আমি নামটা লিখে রাখবো, কিন্তু এখন ওদেরকে কিছু বলবো না, ঠিক? এবার ডক্টর, উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, যত রকমের লোক আছে তাদের নাম লিখবো। আর লাস্টে স্ট্রেঞ্জার মানে শুধু রাস্তায় যেতে যেতে না, অপরিচিত কোনো ব্যক্তি তোর সাথে তোদের বাড়িতে এলো, পরিচয় হলো, বা তুই কোথাও যাচ্ছিস, বাসে তোর পাশের সিটে বসেছে, আমরা কি করি, আমরা কথা বলি, আমার পাশের সিটের লোকের সাথে কথা বলি, কিন্তু না বলে কিরকম বিপদ হয়। বিপদ কিরকম হতে পারে, তোর হাত থেকে একটা ডায়মন্ড লেগ বেরিয়ে চলে গেল, যেমন পকেট থেকে টাকা পড়ে যায়, তোর পাশে বসা লোকটা 1 ঘন্টা যে তোর সাথে একসাথে আছে ওর সাথে কোনো কথাই বলছি না, কি হবে, কথা বললেও কামড়ে দেবে? হ্যাঁ, কথা বলা শুরুটা কিভাবে করবো এইটা ভেবে আমরা ওদের সাথে কথা বলতে পারি, কিচ্ছু না। তোর পাশে কোনো দিদি বসে রয়েছে, যাচ্ছে, দিদি তোমার কানের দুলটা দারুণ দেখতে, হ্যাঁ, কোথায় কিনলে গো, কোথায় থাকো গো, এইখান থেকে শুরু হলো, এইখান থেকেই পরিচয়টা শুরু হলো। আমরা যে কোনো উপায়ে যে কোনো লোকের সাথে কিন্তু কথা বলাটা স্টার্ট করতে পারি। ও জানে না, ওর দরকারও পড়বে না, কিন্তু তোর আমার দরকার, তাহলে আমরা ওইভাবে পরিচয়টা করে নেব, ঠিক? এই স্ট্রেঞ্জারই কিন্তু তোর ব্যবসাটাতে দেখবি তোর সব কথা শুনবে, এরা তোর কথা শুনবে না, তোর কথা বিশ্বাসও করবে না, অনেক সময় করে না, ঠিক? কিন্তু স্ট্রেঞ্জার সে তো অপরিচিত, তোর ব্যবহারটি যদি মিষ্টি হয় তাহলে ও কিন্তু তোর কথাতে দেখতেও আসবে, শুনবেও, আবার ওদের মধ্যে থেকে বেশি লোক ডিসিশন নেয় যে আমিও করব, ঠিক? তাহলে আমার একটা নামের লিস্ট দরকার, ঠিক? এই নামের লিস্টটা এইভাবে আমরা বানাবো, এটা থিওরি, ঠিক? এবার তুই এ দিয়েও লিখতে পারিস, বি দিয়ে যত লোকের নাম মনে পড়বে লিখতে পারিস, সি দিয়ে যত লোকের নাম মনে করতে পারিস, কিন্তু এটা হচ্ছে একটা টেস্টেড এবং প্রুভেন সিস্টেম, ঠিক? আমরা এইভাবে নামগুলো লিখে নেব। এবার নামগুলো লিখবো কেন, ওই যে 4টে বেসিক দেখানো হলো, এই 4টে জিনিস। আচ্ছা, এই নাম লেখার জন্য তোকে কোথাও বাইরে যেতে হবে না। যদি তুই স্কুলে যাচ্ছিস, তোর পকেটে একটা ডায়েরি থাকবে ছোট, আর একটা পেন থাকবে, ওই বন্ধুটার নাম্বার তোর রোজ কথা হয়, কিন্তু ওর নাম্বার তোর কাছে নেই, নাম্বারটা নেওয়াটাই হচ্ছে আমার কাজ। এই নামের থিওরি গুলো, এই যে এটা নাম লেখার যে থিওরি, এটাতে আমাদের কি জন্য নিলাম, 4 বেসিক যে বললাম, প্রথম কাজ হচ্ছে এইটা। দ্বিতীয় কাজ হচ্ছে এই নামগুলো এই কারণেই লিখলাম, আমি তাদের মোদি কেয়ারের জন্য ইনভাইট করব। 4 বেসিকে দেখ আগে লেখানো আছে লিস্ট বিল্ডিং, ঠিক? এটা নামের লিস্ট, নামের লিস্ট বানাতে এবার কতজন নাম মিনিমাম যেন আমার খাতাতে শুরুতে 300 লোকের নাম আস্তে আস্তে হয়ে যায়। এখনই দেখ, তোর বাড়িতে যদি তোকে বলে যে ভাইয়ের বিয়ে আছে বা ভাইয়ের মুখে ভাত আছে, আমি ব্যস্ত, মা ব্যস্ত, তুই নামের লিস্টটা বানা, তখন দেখবি তুই 500 লোকের নাম লিখে দিবি। হ্যাঁ, তখন মায়ের সাথে ঝগড়া হয়ে যাবে, বাবার সাথে, না বলতে বাড়িতে আমি খেয়ে এসছি, ওদের নাম লিখলে চলবে না, ঠিক? তো এই নামের লিস্টটা কেন করছি, এটাই হচ্ছে আমাদের মোদি কেয়ার ব্যবসার মূল ক্যাপিটাল। বলে না, ব্যবসা করতে গেলে তো পয়সা লাগে, পয়সা তো লাগেই যে কোনো ব্যবসাতে, কিন্তু এইটা হচ্ছে আসল মূলধন। এটা যার কাছে যত বড়, সে তত বড় ব্যবসাটা বাড়াতে পারবে, ঠিক? এবার কি আছে নেক্সট, নামের লিস্টের পরে কি বললাম, কি বলিস বল? ডাউট লিস্ট। হ্যাঁ, ডাউট লিস্ট। নামের লিস্ট,
কি বানাতে বলেছিলাম? নেম লিস্ট, ড্রিম লিস্ট, ড্রিম লিস্ট। ড্রিম লিস্ট আবার কি? যাদের স্বপ্ন আছে সে তার একটা লিস্ট। ড্রিমের লিস্ট মানে আমি আমার স্বপ্নগুলো এই ব্যবসাটাকে পূরণ করব তো, হ্যাঁ। এটার জন্যই তো মোদি কেয়ার আসে। ড্রিম লিস্ট, এই ড্রিম লিস্টটাকে যখন বানাবানি কি কি পেতে চাই, এই ব্যবসাটা আসলে 2 থেকে 5 বছর, এই ব্যবসাটা এই ব্যবসা থেকে সফল হতে গেলে 2 থেকে 5 বছর লাগে। গোটা পৃথিবীতে এটাই সিস্টেম। এবার কারো কারো 6, কারো কারো 7, ঠিক, কিন্তু এর বেশি লাগা উচিত নয়। যারা এখানে সাকসেস হয়েছে তারাই বলে গেছে, ঠিক 2 থেকে 5 বছর। তো ড্রিম লিস্টটা এটাকে আমি কি করব, 3টে ভাগে সময়টাকে, এই যে 2 থেকে 5 বছর বলছি, এটা হচ্ছে প্রথমে 1 থেকে 12 মাস। 1 থেকে 12 মাসের মধ্যে আমি কি কি পেতে চাই, ঠিক এইগুলো। সেকেন্ডটা কি হচ্ছে 13 থেকে কত, আরেকটা হচ্ছে 7 মাস। 1 থেকে 12 মাসের মধ্যে কি পেতে চাই, তারপরে 13 মাস থেকে 24 মাস পর্যন্ত কি পেতে চাই, আর 25 মাস থেকে 60 মাসের মধ্যে কি কি পেতে চাই। এই 3টে ছোট ছোট করে আমরা ভাগ করে নেব, ঠিক। এবার ড্রিম, শুধু ড্রিম করলেই হবে না, ড্রিমের লিস্ট বানালে হবে না, কোনোদিন স্বপ্ন পূরণ হবে না। ড্রিম প্লাস ডেট ইকুয়াল টু গোল। গোল পোস্ট দেখেছিস? গোল পোস্ট খেলার মাঠে দেখেছিস? আচ্ছা, এইদিকে ফুটবল খেলাতে কতজন করে লোক লাগে জানিস তো? 11, 22 জন, ঠিক। এবার ফুটবল মাঠে 11, 22 জন মাঠে নেমেছে দুপক্ষে, আর ফুটবলও দিয়ে দেওয়া আছে। কোন পার্টি জিতবে? হ্যাঁ, কেউ বলতে পারে না। কোন পার্টি জিতবে? কেউ জিতবে না। কেন? ওই যে 3 কাঠিটা থাকে গোল, এই গোলের ভিতরে বলটা জড়ালে তবেই তো কে কত গোলে জিতলো। এবার গোল পোস্টই নেই তো গোল দিবে কোথা থেকে? বুঝে গেল? তাহলে এই ডেট, গোলে পৌঁছাতে গেলে একটা ডেট চাই, গোল তো থাকতেই হবে। ড্রিম, আমি স্বপ্ন দেখছি কি একটা মোটরসাইকেল কিনবো, ঠিক। এবার মোটরসাইকেল কিনতে গেলে আমি কত দিনের মধ্যে কিনবো, এটা যতক্ষণ না বসাবি ততক্ষণ তুই তোর সেই গোলটাতে পৌঁছাতে পারবি না। লক্ষ্য তো আমার মোটরসাইকেল কেনা, ঠিক। যেমন বিয়ে বাড়ি দেখেছিস, বিয়ে বাড়িতে কি হয়, যতক্ষণ তোর বাবা ঠিক করবে যে আমি ঋতিকার বিয়ে দেবো, কোনোদিন বিয়েটা হবে না, কোনোদিন বিয়েটা হবে না। কিন্তু যখনই 2রা ফাল্গুন ঠিক হয়ে গেল ঘরের মধ্যে, হ্যাঁ 2রা ফাল্গুন বিয়ে দেবো 2030-এ, ঠিক। এই তখন থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট হয়ে যাবে। কাকে ডেকোরেটিং এর জন্য বলবো, কে ক্যাটারিং করবে, কত লোক নিমন্ত্রিত থাকবে, কে তোর বিয়েতে সম্প্রদান করবে, ঠিক কি না, ছেলেকে কি কি দেব, এইগুলো তখন থেকে শুরু হয়ে যায়, ঠিক। তাহলে ড্রিম প্লাস ডেট ইকুয়াল টু গোল। এবার ড্রিম শুড বি স্মার্ট। ড্রিমটা কেমন হতে হবে? স্মার্ট ড্রিম হতে হবে।
স্মার্ট, ড্রিমটা কেমন হতে হবে? স্মার্ট হতে হবে। এস দিয়ে কি? স্পেসিফিক। স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট। কি পেতে চাই? আমি জানি না কি কিনবো। নির্দিষ্ট যে জিনিসটা আমি কিনবো, কানের দুল কিনবো। কারণ 1 থেকে 12 মাসের মধ্যে এই ব্যবসা থেকে তুই এমন কিছু পাবি না যে তুই মনে কর একটা বললি যে আমি 4 চাকা গাড়ি কিনবো, হবে না। ঠিক? কিন্তু আমি একজোড়া মাকে পায়ের তোড়া কিনে দেবো। যে ড্রিমটা তোকে মোটিভেট করতে পারবে, ইমোশনাল হতে হবে। ড্রিম শুড বি ইমোশনাল। এইখানে যেন সবসময় সেই চিন্তাটা থাকে। ঠিক? মায়ের একজোড়া পায়ের তোড়া কিনে দেবো, কত লাগবে? ধরে নে 2500 টাকা, ধরে নে। এইবার 2500 টাকা পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেটার জন্য তুই বুঝতে পারিস তোর আপলাইনের সাথে। আপলাইনকে জিজ্ঞেস কর এর জন্য আমাকে কি কি করতে হবে। আপলাইন বলে দেবে এই মাসে ডাইরেক্ট এতগুলোকে স্পন্সর কর, দুটোকে স্পন্সর কর, দুজনেই যেন 60 পিবি করে কর, তুই নিজে 60 পিবি করবে, আর আগে যারা ছিল জয়েন অলরেডি করেছিল তাদের 60 পিবি করে করলে তোর এই চেকটা তৈরি হবে। এটা এমন একটা ব্যবসা, এমন একটা রোজগারের প্ল্যাটফর্ম যেখানে তুই পরের মাসে, আচ্ছা তুই যদি কোথাও চাকরি করিস, তুই যদি বলিস যে আমি আপনার স্যার আপনার অফিসে এতদিন থেকে কাজ করছি, কিন্তু পরের মাস থেকে আমার কিন্তু 20,000 টাকা না দিলে চলবে না, তোকে দেয় 8,000, তোকে দেয় 8,000। তুই যদি বলিস 20,000 না হলে আমার পোষাবে না, তাহলে মালিকের কি? মালিক তোর 20,000 টাকা পরের মাসে করে দেবে? কখনো না। কিন্তু তুই মোদি কেয়ারে এই মাসে 5,000 টাকা পাচ্ছিস, ধরে নে। এইবার তোর টার্গেট হচ্ছে পরের মাসে আমার 20,000 টাকা। তাহলে এর জন্য কি কি করতে হবে? মানিক কাকুকে জিজ্ঞেস করলি, মানিক কাকু অ্যাভেলেবেল নাই। তারক কাকুকে জিজ্ঞেস করলি, অ্যাভেলেবেল নাই। প্রসেনজিৎ স্যারকে ফোন করো। যদি এরা অ্যাভেলেবেল না থাকে তাহলে প্রসেনজিৎ স্যারকে জিজ্ঞেস করো কি যে আমি এই 20,000 টাকা পরের মাসের থেকে আমার একদম দরকার, আমাকে কি কি কাজ করতে হবে বলো। এবার কাজ তো বলে দিলাম যে এই 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 কাজগুলো করতে হবে, আর তুই ওইটা শুনে গেলি যে ঘরে গিয়ে ঘুমিয়ে গেলি, হবে না। তোকে কাজটা কমপ্লিট করতে হবে। তার মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম তুই নিজের চেকটা নিজের হাতে আগে থেকে ঠিক করে নিতে পারিস। ঠিক? স্পেসিফিক, এটা মেজারেবল। এম ফর মেজারেবল, যেটাকে মাপা যায়। যেটাকে মাপা যায়। মাপা যায় মানে হঠাৎ তুই ঠিক করলি যে না এই আসানসোলে জমি কিনবো না, এর মোদিকার থেকে এত কামাবো, গিয়ে চাঁদে 1 কাঠা জমি কিনে নেব, হবে? মাপা যাবে না। নির্দিষ্ট, মেজারেবল, যেটাকে মাপা যায়। ঠিক? অ্যাচিভেবল, যেটা সহজে অ্যাচিভ করা যায়, পাওয়া সম্ভব। ঠিক? রিয়েলিস্টিক, বাস্তবতাও থাকতে হবে। তুই যেটাকে পেতে চাইছিস আর তুই কি পরিমাণ কাজ করবি সেটার উপর নির্ভর করবে সেটা অ্যাচিভমেন্ট হবে কিনা। ঠিক? আর একটা হচ্ছে টি ফর টাইম বাউন্ড, কত দিনে পেতে চাই। আমিও এখানে ডাইরেক্টর হয়ে দেখাবো। প্রথম আমি ভেবেছিলাম লাগলো কতদিন, 3.5 মাস। অথচ এই রেকর্ডটা আছে যে ঠিক করেছে যে ডাইরেক্টর হব, সে 45 দিনেই ডাইরেক্টর হয়ে গেছে, 1 মাসে ডাইরেক্টর হয়ে গেছে। টাইম বাউন্ড, কত দিনের মধ্যে হতে চাই। বুঝতে পারছিস আমি কি বলতে পারছি, বলতে চাইছি? এবার হচ্ছে কোয়ালিফাই এন্ড ইনভাইট। এবার কি কোয়ালিফাই করব?
যে নামের লিস্টগুলো লিখলাম সেখান থেকে আমি আগে বাছবো, ঠিক? তো এটা বাছার তিনটে ক্যাটাগরি আছে, তিন ভাবে বাছবো। বলবো আমরা সবাইকে কিন্তু বেছে নেব আগে কাকে আমি প্রেফার করব, আগে কার কাছে আমি নিয়ে যাব প্রথমে বিজনেসটা, সেটা প্রথমেই আমি বাছবো 18 থেকে 35 বছরের যত মানুষ আছে তাদের, ঠিক? কেন? এরা খুব ছটপটে, এদের একটা স্বপ্ন আছে, এরা স্বপ্নের জন্য দৌড়াতে পারে, ছুটতে পারে, ঠিক? 18 থেকে 35 বছরের লোকগুলো কিন্তু কর্মক্ষমতাটা এদের অনেক বেশি, ঠিক? তারপরে কিন্তু আস্তে আস্তে ওর শরীর থেকে রিফ্লেকশন কমতে থাকে, একটু অলসে প্রকৃতির হতে শুরু করে দেয়, ঠিক? তো আমি প্রথমে 18 থেকে 35 বছরের যারা আছে তাদের কাছে যাব। বলো সেকেন্ড, আমি সেকেন্ড কাকে বলবো? যাদের ইনকামটা 20,000 থেকে শুরু করে 70-80,000 যা আছে এদেরকে বলবো। যাদের ইনকামটা 20,000 থেকে 70-80,000 আছে আমি তাদেরকেও বলবো, ঠিক? থার্ড আমি কাকে বলবো? যে পাড়ার মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, রিটায়ার করে গেছে, সমাজে একটা ভালো নাম আছে, নাম যশ আছে, আমি তাদের কাছেও যাবো, হোক সে বৃদ্ধ, ঠিক? আমি পাড়ার মধ্যে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে যাব, এইটা হচ্ছে সেই রকম ক্যাটাগরি। আমি 3 ধরনের বাছবো। এবার এই যে কোয়ালিফাই করলাম 5 লাখ, এদেরকে কি জন্য ইনভাইট করব? ঘরে খাবার জন্য না, আমি আমার এই ব্যবসার জন্য কিছু বিজনেস পার্টনার নেব, আমার কিছু বিজনেস পার্টনার চাই। একা আমি করতে পারবো না, একা 24 ঘন্টায় কাজ করতে পারবো, ওর বেশি তো করতে পারবো না। কিন্তু এই বিজনেসটা শেখায় কি টাইমকে কম্পাউন্ড করা যায়, টাইমকে তোর ইচ্ছে মতো তুই বাড়িয়ে নিতে পারবি। হাতে কত ঘন্টা সময় থাকে সারাদিনে? 24 ঘন্টা। পৃথিবীতে এর বাইরে কারো কাছে 1 সেকেন্ড এক্সট্রা টাইম নেই। এবার তোর মার্কেটের যা দর বাড়ছে আস্তে আস্তে, তুই দেখলি 12 ঘন্টা কাজ করছিস, তুই 12 ঘন্টার পর বেতন পাচ্ছিস। তুই যদি 14 ঘন্টা করিস, ওভার টাইম করিস, তুই ওভার টাইমের পয়সা পাবি। তুই 24 ঘন্টাও কাজ করে দিবি, একদিন, দুদিন, 3 দিন। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ 4-5 দিন লাগাতার 24 ঘন্টা করে ডিউটি করে দেয়, তো ওর টিকিট চলে আসবে উপর থেকে, যে টিকিট পাঠালাম তাড়াতাড়ি চলে আসবে। কি হবে? খতম কাহিনী, ঠিক? তাহলে কি বলছিলাম? ঠিক, হ্যাঁ, কেন? এই যে কোয়ালিফাই করছি, টাইমটাকে কম্পাউন্ড করছি, কম্পাউন্ডিং, টাইম কম্পাউন্ডিং এর কথা বলছি। কিরকম দেখ, এতে মনে কর আমি তোদের সাথে এখানে বসে বসে গল্প করছি, আমার টিমে মনে কর 50 জন, ধরে নে 50 জন লোক আছে। আমাকে প্রসেনজিৎ বলেছিল যে এইটাতে সারাদিনে 2-3 ঘন্টা করে কাজ করলেও যথেষ্ট, ঠিক? কিন্তু ওই 2-3 ঘন্টাতে আরেকটাও কথা বলেছিল সাথে, এটা যারা সাকসেস হয়ে গেছে তারা বলে তুমি পার্ট টাইম করো, কিন্তু ওই পার্ট টাইমটা তোমার ফুল টাইমের থেকেও যেন স্ট্রং হয়। তুই 8 ঘন্টায় যে লেবারটা দিবি, ওই রকমই খতরনাক লেবার 2 ঘন্টায় দিতে হবে। যেমন তুই ডিউটি যাবি, তোর ডিউটি আছে, প্রচুর বৃষ্টি নেমেছে, তুই কি তখন এক্সকিউজ দিস? কেউ এক্সকিউজ দেয় যে না আজকে যেতে পারবো না, রেনি ডে? কিন্তু এই বিজনেসের সময় বৃষ্টি হলে আমি সিনিয়রকে কি বলি, আজকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে যেতে পারবো না। বা যাকে আমি বলেছি তোমার বাড়িতে 4টের সময় আসবো, বৃষ্টি ঝিরঝির ঝিরঝির পড়ছে, তুই তাও বলছিস কি আজকে বৃষ্টি পড়ছে, আজকে ছেড়ে তো অন্য দিন আসবো। ও আর তোকে টাইম দেবে?
তাহলে এই যে আমি কি দেখাচ্ছিলাম, এটা 50 জন আমার টিমের লোক আছে, আমি নিজে 2 ঘন্টা করে কাজ করছি, ঠিক, বা 1 ঘন্টা কাজ করছি, আমি 1 ঘন্টা কাজ করছি, আর আমার টিমে এরা এরকম করে টোটাল সব মিলিয়ে 50 জন আছে, ঠিক। এই 50 জন যে কাজ করছে, 50 জন সারাদিন আমার মতন এই 50 জন যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে সারাদিনে কত ঘন্টার কাজ হলো? 50 ঘন্টা। এই 50 ঘন্টা কাজ কি কেউ একজন করেছে? 50 জনে 1 ঘন্টা করে করেছে, ঠিক। এই 50 ঘন্টা কিন্তু আমার 1 ঘন্টার সাথে যুক্ত হবে, কেন? যেহেতু এই ব্যবসার একটা সিস্টেম আছে যে আমি প্রথমে এসেছি, আমি যাদেরকে নিয়ে এসেছি, তারা যাদেরকে নিয়ে এসেছে, তারা সারা দিনে যতটা কাজ করবে সেই টোটাল কাজের একটা বেনিফিট আমিও পাবো, রাইট? তাহলে আমি তো 24 ঘন্টা বেশি কাজ করতে পারবো না, বোঝা গেল? এইটাকে বলা হয় টাইম কম্পাউন্ডিং। এই টাইম কম্পাউন্ডিং এই ইন্ডাস্ট্রি ছাড়া আর কোথাও হয় না। আর কোথায় হয়? ফ্যাক্টরির মালিক কোটি কোটি টাকা খরচা করে একটা ফ্যাক্টরি খুলেছে, তোর আমার মতন 1 লক্ষ লোককে রেখেছে। এই 1 লক্ষ লোক 1 ঘন্টা করে 8 ঘন্টা করে কাজ করে, তবেই রতন টাটার 8 লক্ষ ঘন্টার কাজ হয় একদিনে। কিন্তু ভগবান ওকে কত দিয়েছে? 24 ঘন্টা। এই রতন টাটা যদি 6 মাস কোন ফ্যাক্টরিতে না ভিজিট করে, ওর ইনকামটা কমবে না। এই 8 ঘন্টা করে যারা কাজ করছে, দিয়ে যে প্রোডাক্টিভিটিটা দিল, রতন টাটার সংস্থার প্রফিট হলো, এই প্রফিট থেকে একটা পার্সেন্টেজ উঠিয়ে ওদের বেতন দিয়ে দিল, যা বাকিটা টোটালটাই ঠিক। এইটাকে বলা হয় টাইম কম্পাউন্ডিং। এই ব্যবসাতে সেটা সম্ভব। তাহলে কি বললাম? বলবো আমরা সবাইকেই আগে আমি বাঁচবো বেছে, আমি ইমিডিয়েট আপলাইন যে আছে, গ্রোয়িং আপলাইন, ইমিডিয়েট গ্রোয়িং মানে যে ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তার কাছে গিয়ে বলবো যে এই গ্রুপে আমি ভাগ করেছি, তুমি বলো আমি কাকে কাকে কি করবো। যার কাছে নিয়ে যাবি, এটা একটা সিস্টেম যে যার কাছে তুই ইনভাইট করেছিস, যার কাছে নিয়ে যাচ্ছিস প্ল্যান দেখাতে। এখন তো তুই নতুন, তুই আগে তোর সাথে যে যাচ্ছে সিনিয়র, তাকে তার সম্বন্ধে বলে দেওয়া যাবে, বলে দিবি যে এই মানিকদার কাছে চললাম, মানিকদা এর আগে 3টে কোম্পানিতে কাজ করেছে, বা মানিকদা এই কোম্পানিতে কাজ করে, একটা স্কুলের টিচার, মোটামুটি এত টাকা আন্দাজ মতন পায় মানিকদা বেতন। এই যখন আপলাইনকে বলে দিলি, বা বলে দিলি মানিকদা পড়াশোনাই জানে না, কিন্তু মানিকদার মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে মানিকদা কিন্তু কিছু রোজগারের জন্য ছটফট করছে। এটা আপলাইনকে বলে দিলে কি হলো, আপলাইন আমার নিয়ে ও প্ল্যানিং স্টার্ট করে দিল। কারণ একটা বিনা পড়াশোনা জানা ছেলেকে যেখান থেকে শুরু করবে, যে কথাগুলো দিয়ে শুরু করবে, একটা ইঞ্জিনিয়ারকে সেই কথা দিয়ে বলা শুরু হবে, ঠিক? তাহলে ক্যাটাগরি ওয়াইজ এই ট্রেনিং গুলো এই কারণে দেওয়া হয়, তুই ক্যাটাগরি ওয়াইজ কথাগুলো স্টার্ট করতে পারবি। কার সাথে কি, আমি যদি মনে করি এখন 8 পাস ছেলে, আর আমি এখানে বড় বড় লেকচার ইংরেজি বলে, ও তো সব মাথার উপর দিয়ে চলে যাবে, ওর মাথায় ঢুকবে। আমি যার কাছে যাব, আগে নিজেকে সেই লেভেলে নিয়ে আসতে, ঠিক? আর এই ব্যবসাটা তোকে সেই লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে যদি তুই প্রত্যেক দিন ট্রেনিং গুলো শুনিস, তুই সাকসেসফুল লিডারদের কথাগুলো শুনিস, তাহলে তোর এডুকেশন কি ডাজন্ট ম্যাটার। কিন্তু তুই যখন এখানে পোক্ত হয়ে যাবি, তুই ইঞ্জিনিয়ারের সাথে ওর লেভেল থেকে কথা বলতে পারবি, হয়তো বাংলাতেই বলবি, কিন্তু যে ভাষা দিয়ে তুই শুরু করবি, ওই ভাষাটা ইংরেজি, ওই যে ইঞ্জিনিয়ার তার বংশে ও কোনোদিন এইসব শোনে, গ্যারেন্টেড শোনে, তার কাছে পুঁথিগত বিদ্যা আছে,
কিন্তু তোর কাছে যেটা আছে টেস্টেড এবং প্রুভেন সিস্টেমের কিছু কথা আছে যেগুলো ওকে নাড়িয়ে দেবে। ঠিক, তাহলে এই জন্য কোয়ালিফাইড করলাম। এইবার করব কি ইনভাইট। কিসের জন্য? এই যে ইনভাইটটা করি কিসের জন্য? আমার বাড়িতে চা খেতে ডাকি না খাবার খেতে ডাকি? ওকে আমার মোদি কেয়ারের ডেমোটা দেখাবো, ডেমো দেখাবো, আবার প্ল্যানটাও দেখাবো। আর ইনভাইটের পদ্ধতি কি? এর অনেক রকম পদ্ধতি আছে। একদম সোজা সিম্পল ভাষা। হ্যালো পান্না, কোথায় আছো? পান্না বললো আমি এই দোকানের দক্ষিণ পাড়ায় চা খাচ্ছি। দেখ, ইনভাইটের অনেক রকম পদ্ধতি আছে, অনেক লোকে অনেক রকম কথা শেখাবে, তোর সব মাথা গুলি যাবে। সোজা কথা, ওর সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। পান্না তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি, তোমার সাথে দরকার আছে। তো কি বলবে পান্না? খুব জোর বলতে পারে 5 মিনিটের মধ্যে এসো, নাহলে আমি বেরিয়ে যাবো। ঠিক, আমি বললাম তো গেলাম। এইবার ওর কাছে গিয়ে চলো, আর তোমার বাড়ি চলো, নাহলে তুমি আমার বাড়িতে চলো, আমরা দুজন 20 মিনিট বসবো। আমার হাতে আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, এটা নিয়ে কাজ শুরু করেছি। কিন্তু এই প্রজেক্টে কাজ করার জন্য আমার কিছু ভালো পার্টনার চাই। তো আমার মনে হলো তুমি তো আমার অনেক দিনের বন্ধু, আমার মনে হলো তোমার মধ্যে আমি কিছু কোয়ালিটি দেখেছিলাম, সেজন্য তোমাকে বলতে এলাম। কিন্তু ওকে ডাকলাম, কিন্তু আগে দূরে ওকে এরকম ঠেলে রেখে দেবো। কি দেখো, তোমার সাথে আমি বসবো, দেখাবো, সব করব, কিন্তু তোমাকে নেব কিনা সেটা আমি পরে চিন্তা ভাবনা করো। আগে তুমি দেখো তোমার ভালো লাগে কিনা, আর আমারও কিছু ভালো লাগে কিনা, আমি তোমার মধ্যে থেকে আমি যেটা চাইছি সেই গুণগুলো তোমার মধ্যে আছে কিনা। এই যখনই এক হাতে ঠেলে মানে ওকে দূরে সরাচ্ছিস, আবার কাছেও টানছি, অ্যাকচুয়ালি আমি কাছে টানতে গেছি, কিন্তু ওকে বুঝতে দেব যে আমি কিন্তু তোকে নাও নিতে পারি। এই মেসেজটা যখন ওর কাছে ঠিক করে চলে যাবে, তখন ও বুঝবে আরে বাবা কি কাজ রে, বলছে নিতেও পারি নাও নিতে পারি। এটা হচ্ছে ইনভাইটের পদ্ধতি। আর আমরা বলতে গিয়ে নানা রকম, আমার কখনো আমার কথাটা মনে পড়ে যাবে, মানিক দত্ত এরকম করে বলছিল, প্রসেনজিৎটা ওরকম করে বলছিল, ইউটিউবে এমন করে। তারপরে যখন ফোন করবি কাউকে, কোনোটাই মনে পড়বে না। আচ্ছা আজকে এখন না, তোমাকে অন্যদিন ফোন করবো বলে কেটে দিবি, নিজেই কেটে দিবি। ঠিক আছে, তাহলে ইনভাইট একদম সিম্পল। তুমি বাড়িতে থাকো, আমি তোমার বাড়িতে আসছি একটা বিশেষ কাজে, কাকু কাকিমা যেন বাড়িতে থাকে, সবার সামনে তোমাকে একটা জিনিস দেখাবো, এরকম বলা যেতে পারে। মোট কথা, আমি কেন যাচ্ছি, ওকে ডেমোটা দেখাবো। ঠিক, ওই জন্য আমরা ইনভাইট করি। তাহলে ইনভাইট সকালবেলা ঘুম থেকে উঠে সিস্টেম বলে আমি 10 জনকে কল করব। ওই যে 300 জনের নাম লিখেছি, এটা প্রত্যেক দিন করব। কতক্ষণ লাগবে 10 জনকে কল করতে? এই আমি তোমার বাড়িতে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, কাকু কাকিমাকে থাকতে বলো। 20 মিনিটের বেশি কিন্তু তোমার বাড়িতে থাকতে পাবো না, এরকমও বলতে পারি। 20 মিনিটই বসবো, তার বেশি থাকা যাবে না, আমার আরেক জায়গায় যেতে হবে। এইরকম করে আমি যদি 10 জনকে বলি, 10 জনের মধ্যে আমাকে 4 জন বলবে এসো। এবার যখন দেখবি এই 4 জন, এটা প্রসেনজিৎ স্যার কি বলে, এই 4 জনকেই টাইম দিব, 4 জনকেই টাইম দেব। 2 জনকে দিলাম 2টো থেকে, 2 জনকে দিলাম 5টা থেকে। ঠিক, এবার আমার ফিক্সড হয়ে গেল 2টো থেকে একটা প্রোগ্রাম আছে, একটা 5টা থেকে আছে, 2টো প্রোগ্রাম ঠিক হয়ে গেল। এইবার এইখানে 2টোর মধ্যে যে তোকে সাদরে ডাকছে, হ্যাঁ ঠিক আছে সুমানিতা, আরে 20 মিনিট কেন, আমি তো 2 ঘন্টা বলতে রাজি। আর একজন তোকে বললো যে ঠিক আছে 20 মিনিট, তো 20 মিনিট আমি থেকেই যাবো তোমাকে, তার মানে কি ও নাও থাকতে পারে 20 মিনিটের বেশি। আর যে বলছে তুমি এসো না, আমি আজকে সারাদিন বাড়িতে আছি, মা বাবাও থাকবে, আমি যে ওইরকম ভাবে আমাকে বলবে 2 ঘন্টা থাকবো, আমি তার বাড়িতে যাবো, এটা ক্যান্সেল করবো। পরে একে বলে দেবো যে আমি একটা বিশেষ কাজে ভেসে গেছিলাম, তার জন্য তোর কাছে অন্যদিন আসবো। তাহলে কি এটা দেখানো হয়ে গেলে, এটা পরে হাতে থাকে। আমি প্রত্যেক দিন সকালে উঠে 10 জনকে কল করবো। কটার সময় কল করবো? 8টা থেকে 9টার মধ্যে কল করবো, 8টা থেকে 9টার মধ্যে।
রোজ, ঠিক? তাহলে আমি বিকেলের টাইম পেয়ে গেলাম। আর বিকেলে আমি দুজনকে ডেমো দেখাতে কতক্ষণ সময় লাগে? একজনকে 40 মিনিট, আরেকজনকে 40 মিনিট। ঠিক? প্রথম আপলাইনকে নিয়ে যাবো, প্রথম আপলাইনকে নিয়ে যাবো, আপলাইন দেখাবে আর আমি পাশে বসে থাকবো। বাট রিমেম্বার ইট, আমি যখন প্ল্যান দেখাবো তোর একটাই কাজ আছে, গিরগিটির মতো পাশে বসে আমার কথাতে সম্মতি জানানো, যেন ও দেখে যে যা বলছে এ মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, ও তোর মতন মাথা খারাপ। আর তুই যদি ওই টাইমে আমাকে এনে বসিয়ে দিলি, এবার তুই এখন ফেসবুক করছিস, এটা হবে না, এটা নিয়ম না। তাহলে ওর মন এইখানে চলে আসে। তাহলে কোয়ালিফাইড করলাম, ইনভাইট করলাম, কেন? 4 নম্বর হচ্ছে শো দা ডেমো, এসটিডি। জলছবি দাদা চালু করবো? হ্যাঁ, চালু করবো। এবার ইনভাইটেড টাইমে যখন আমি কাউকে ইনভাইট করব, সেই টাইমেও একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্ম? এই থিওরিটাকে অ্যাপ্লাই করব। এফ ও আর এম। যখন আমি কাউকে ইনভাইট করব তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব, এই এফ ও আর এম, ফর্ম। এফ দিয়ে কি হয়? এফ দিয়ে বলবো, এফ দিয়ে হচ্ছে আমি যাকে ইনভাইট করব প্রথমেই তার ফ্যামিলির কথা জিজ্ঞেস করব, ঠিক? আমি যখন কাউকে ইনভাইট করব প্রথমে তার ফ্যামিলির কথাটা জেনে নেব। সব ক্ষেত্রে না, আমি যে তোকে একটু আগে ইনভাইট করতে শেখালাম ওটা তো ফ্যামিলির দরকার নেই, আমি আমার বন্ধুকে ফোন করছি। এটা কখন করব? যার সাথে আমার পরিচয় আছে, অনেকদিন কথাবার্তা হয়নি, আমি তার সাথে এই ফর্মুলাটা ইউজ করব। ও আমাকে চেনে, আমিও ওকে চিনি, কিন্তু দীর্ঘদিন দুজনের সাথে কোনো কথাবার্তা নেই, ইভেন হোয়াটসঅ্যাপেও কোনো কথাবার্তা নেই। তখন আমি ওকে প্রথমেই যখন কলটা করব, আমার ও যেন একবারও ঘুণাক্ষরে ওর উপলব্ধি না হয় যে হ্যাঁ ঠান্ডাতে ফোন করেছি। ঠিক? আগে জিজ্ঞেস করবো কাকু কাকিমা কেমন আছে, বাচ্চাগুলো কেমন আছে, বৌদি কেমন আছে, এই ফ্যামিলির কথাটা জেনে নিল। যদি বলে যে না রে গতকালই তো আমার দাদু মারা গেল, তাহলে আর কোনো কথা এগোবো না। বা 1 সপ্তাহ হলো ঠাকুমা মারা গেছে, বা আমার বাবা হসপিটালে ভর্তি আছেন, তখন কিন্তু আর দরকার পড়লে আমি হসপিটালে গিয়ে একবার যোগাযোগ করে আসবো, রাইট? এগুলো করতে হয়। তাহলে ফ্যামিলির কথা জেনে নেব, জেনে যদি দেখি যে এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিকঠাক আছে, তখন আমি কি জিজ্ঞেস করব? তাহলে এখন কি চলছে রে? শুনলাম তুই নাকি চাকরি পেয়েছিস, শুনলাম তুই নাকি কাজ পেয়েছিস, তুই ভালো। তো কাজ এই যে অকুপেশনটা জানার সময় অ্যাকচুয়ালি আমরা কি করি জানিস? ওর নার্ভটা দেখি, ওর দুর্বল জায়গাটা ওই কথার মাধ্যমে খুঁজে বার করি। তোরাই ভালো আছিস, কেউ আজকের দিনে তোকে বলবে আমি ভালো আছি? হ্যাঁ, তোরা 20,000 টাকা মাইনা পাস, দারুণ, আর আমরা দেখ, ও তখন বলবে ওটাই, তোর যা অবস্থা আমারও তাই অবস্থা। আমি ওর দুর্বল জায়গাটাকে কথার মাধ্যমে বার করবো, কোন জায়গাটায় রিলিফ পায়, টাকার দরকার আছে কিনা ঘুরিয়ে ফিরিয়ে জেনে নিল। ঠিক? তাহলে এটা ঠিক, এটা দিয়ে কি বললাম? এফ ও, ও দিয়ে মানে ওর অকুপেশন, ও ব্যবসাও করতে পারে, কেমন চলছে দোকান সব জেনে নেব। ঠিক? তারপরে রিক্রিয়েশন,
RECREATION। রিক্রিয়েশন মানে ওকে আমি জানবো, ও যদি বলে আমি ডিউটি করি, আমি এক জায়গায় চাকরি করি, তখন জিজ্ঞেস করি তোদের তো চাকরি মানে তো 8টা 5টা নাকি না শিফটিং ডিউটি? ও তো কিছু তোকে একটা বলবে, ওর কাছ থেকে আগে জেনে নে ঠিক ও কতক্ষণ ডিউটি করে, 8 ঘন্টা, তারপরে কি করিস? ক্লাবে গিয়ে আড্ডা মারিস, বল তোদের এই জীবনটা খুব ভালো। ও বলবে না, আর ডিউটিতে গিয়েছে আর ইচ্ছা করে না, ওই ঘরে বসে বসে একটু টিভি দেখি। আমার ওর ফাঁকা টাইম কোনটা ওটাকে জানা দরকার। ঠিক ওটা হচ্ছে ওর রিক্রিয়েশন, মানে কোন টাইমে একটু রিল্যাক্স করে আর কি। ঠিক এই তিনটে জানার পরে এরপর আমি মানি মেসেজ দেব। কি মানি মেসেজ? শোন, তুই যা করছিস ওটাকে কোন রকম ক্ষতি না করে সাইড থেকে যদি কিছু কামাবার রাস্তা পাস, কেমন লাগবে বলতো? ও দুটো উত্তর দিতে পারে, আমার দরকার নেই, আদারওয়াইজ ও বলবে কার না ভালো লাগে, বলবি না কার না, আমি তোকে জিজ্ঞেস করছি। যার যার ভালো লাগে তারা অলরেডি আমাদের সাথে আমার প্রজেক্টে চলে এসেছে। তুই কি চাস? ও যাকেই বলবি যদি সাইড থেকে একটা রোজগারের রাস্তা পেয়ে যাস, কেমন লাগবে বলতো? ও কি বলবে তোকে? কার না চাই, যা যুগ করেছে কার না দরকার, তখনই ওকে বল যে দেখ কার দরকার না দরকার আমি তোকে জিজ্ঞেস করি না, আমি তোর দরকার আছে কিনা। যার যার দরকার তারা অলরেডি আমার সাথে এসে গেছে। এইটা এই মানি মেসেজ তখন আমি দেবো। হঠাৎ শুন না, আমার কাছে একটা দারুণ ব্যবসা আছে, আমি করছি, তো তুই কি করবি? ও বললো না তুই কর, তুই আগে কামিয়ে নে, তারপরে দেখাবি আমাকে। ঠিক, কারণ সে কোন সিচুয়েশনে যে আমি যাই না। তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করব? at the time of invite, at the time of invite। এবার তুই ফোন করে বলি শোন তুই একটু ফোনে থাক, আমি দাদা থিওরিটা কি বলেছিল মানিকটা দেখে নি, ফর্ম থিওরি বলেছিল, ফর্ম দিয়ে তোর ফ্যামিলি সব কেমন আছে এমনি ভাবে বলবি না, এটা মাইন্ডে গেঁথে রাখতে হবে যে আমি ইনভাইটেড টাইমে এই থিওরিটা অ্যাপ্লাই করব, আর লিস্ট বিল্ডিং এর টাইমে আমি এই থিওরিটা ইনভাইট করব। ঠিক হলো। এরপরে শো দা প্ল্যান। শো দা, তাকে প্ল্যান, ও টাইম দিয়েছে, আমি তাকে ডেমো দেখাবো, প্ল্যান দেখাবো। ঠিক, এই প্ল্যান বা ডেমো দেখিয়ে আমি চলে আসবো। আমাদের সিস্টেম হচ্ছে আমি ডেমো দেখাবো আর কেন এই দোকানে কিনবে তার পার্থক্যটা দেখিয়ে দেবো। ছোটবেলায় বিজ্ঞানে পড়েছিস তো, ভর আর ভারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ভর মানে হচ্ছে ওজন, ভার মানে হচ্ছে ধার। ভর আর ভারের মধ্যে আমরা যেমন ছোট, তখন তোকে আমরা দেখাতে যাব কি মার্কেটের দোকানের সাথে মুদি কেয়ারের দোকানের পার্থক্যটা। এই পয়েন্টগুলোকে মনে করে ডেমো দেখিয়ে দিলাম যে তোকে যে আমি দোকানটা ছাড়তে বলছি, বাজারের দোকানটা, কেন? লোকটা বলবে আমি কেন যাবো, এখানে আমি ধার পাই। ঠিক, তো বলবে ভাই তুই ধার পাস, আর তো কিছু পাস না। দেখ মুদি কেয়ারের দোকানে কিনলে এই এই বেনিফিট পাবি, তো বেনিফিট তো ঠিক আছে দেখালি, তোর প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী তো দাম অনেক বেশি হবে, সেই পার্থক্যটা আগে তোকে দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে ডেমো দেখাবো, কোয়ালিটি দেখিয়ে দিলাম। আচ্ছা, কোয়ালিটি দেখাবার পর এটা যাকে বলতে যায় না যে এটা কত, সেই বলে এটা টাকা পায়। হ্যাঁ, টাকা পাওয়ার জন্যই তো করছি। ঠিক বলো, তাহলে তাকে শো দা প্ল্যান, শো দা ডেমো। তারপরে কি আছে? ডেমো দেখানো হয়ে গেল আর পার্থক্য দেখানো হয়ে গেল। সেদিনকে কি করে রোজগার করা যায় সেটা দেখাবো না, সেটার জন্য প্রথম 5 বার আপলাইনকে নিয়ে যাব, দরকার পড়লে 6 বার নিয়ে যাব। কারণ আপলাইন ওর প্রশ্নগুলো কি কি আসতে পারে, ওই দিক দিয়ে কি কি তীর মারতে পারে, আপলাইন এগুলো আগে সহ্য করে নিয়েছে। ওর জন্য আপলাইনের কাছে সব ঢাল ফাল সব রয়েছে। তো আপলাইনকে নিয়ে যাব, ও এটা বলবে ওইটা বলবে, আপলাইন উত্তর দেবে, আর আমি পাশে বসে কি করব? ফেসবুক ঘাটবো,
আবার হ্যাঁ বলছি, না, মারবো ছুড়ে, ফেসবুক ঘাটবো না, ফেসবুক ঘাটবো না, হ্যাঁ। মাথা নাড়বো। মাথা নাড়বো আর মন দিয়ে শিখে নেব। কারণ এই প্রশ্নগুলো একটা কমন কিছু প্রশ্ন আছে মার্কেটে 14-15টা, এই 14-15টা প্রশ্নের মধ্যে থেকেই তো আসবে। আমার কাছে সময় নেই, কেউ বলবে প্রোডাক্টের দাম বেশি, কেউ বলবে আমার এই নেই, হ্যাঁ আমাকে কেউ চেনে না, আমি কথা বলতে পারি না, এর আমার সমস্ত relative উত্তর নেই। জানা, সব উত্তর জানা আছে। এটা হলো এবার শো দা প্ল্যান হয়ে গেল। এই পরে হবে ফলো আপ এন্ড ফলো থ্রু, লাস্ট পার্ট। একটা হচ্ছে ফলো আপ আর একটা হচ্ছে এন্ড ফলো থ্রু। ফলো থ্রু, ফলো আপ এন্ড ফলো থ্রু। ফলো আপটা কি? ও প্রথম দিনে যখন তুই ডেমো দেখাবি, আর তুই যদি ডেমোটা প্রপার ভাবে দেখাতে পারিস, ও ভেতরে ভেতরে এক্সাইটেড হয়ে যায়। ওর মধ্যে কিন্তু ডেমো দেখার আগে ও ভেবে রেখেছিল কি কি প্রশ্ন করব, লং ফর্ম প্রশ্ন করে তোকে পাজল করবার জন্য, কিন্তু ডেমো দেখে, ডেমোর কোয়ালিটি দেখে ওর মাথা যায় ঘুরে। বুঝা যাচ্ছে? ও তখন কিন্তু সব ভুলে যায়, ও কি কি তোকে প্রশ্ন করবে ঠিক করে রেখেছিল সেগুলো সব ভুলে যায়, ভীষণ এক্সাইটেড হয়ে যায়। কিন্তু যখনই আমরা প্ল্যান দেখিয়ে বেরিয়ে চলে আসি, তারপরেই ওর মধ্যে কোশ্চেন শুরু হয়ে যায়, আরে এইটা জিজ্ঞেস করলে ভালো হতো যদি কোম্পানি পালিয়ে যায়। এই ধরনের কিছু আমি কাজ করব, আমার ডাউনলাইন যদি কাজ না করে, আমি তো 60 পিপি করব, ও যদি না করে, ঠিক এই কোশ্চেনে, এই ফলো আপের টাইমে ওর কাছে আমরা এই কারণেই যাই যে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে যাও। ও যাতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য যখন ফলো আপে যাব তখন আমাকে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। কি? এটা হচ্ছে গোল্ডেন রুল। এটা হচ্ছে ও যাই বলুক, কোম্পানির প্রোডাক্ট অনেক দামি, ও যা বলবে হ্যাঁ একদম ঠিক বলেছে। একটা কথা মাথায় রাখবি, যখনই ওরা ফলো আপে যাবি, দেখবি তোর আপলাইন যে যাবে, পান্নাই যাক, তারকি যাক, মানিকদাই যাক, প্রসেনজিৎ যাক, যেই যাবে, অপোনেন্ট যা বলবে, ও কাটতে চাইবে তোর যুক্তিগুলো, তুই তখন প্রথমে ওকে বল তুমি যা বলছো একদম ঠিক বলছো। এটাকে বলা হয়, এটা গোল্ডেন রুল। কি? ফিল, হেল্ড, ফাউন্ড। এই তিনটে হচ্ছে গোল্ডেন রুল। ফিল করা মানে তুমি যেটা বলছো তুমি একদম ঠিক বলছো, আমিও সেটা ভাবতাম। ও যা বলবে বলি একই জিনিস আমিও ভাবতাম, তার মানে কি ও রিলেট করতে পারবে, ও মানিকদা এটা ভাবতো, তাহলে মানিকদা এটা কাটিয়ে ব্যবসাটা সাকসেসফুলি করছে, তাহলে আমিও পারবো। ঠিক? এটা হচ্ছে ফিল, অনুভব করা। আমি এটা অনুভব করতাম, তারপরে দেখলাম ও বাবা এইরকম। ফিল, ফেল্ড, ফাউন্ড। আমি এটা ভাবতাম, তারপরে যখন দেখলাম, মানে অনুভব করলাম, তারপরে যেটা দেখতে পেলাম, ফিল, ফেল্ড, ফাউন্ড। এই তিনটে হচ্ছে গোল্ডেন রুল। ঠিক? এটা কখন অ্যাপ্লাই হবে? এট দা টাইম অফ ফলো আপ। তাকে ফলো আপ করতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে একদম কংক্রিট ডিসিশনে নিয়ে আসা, তার মনে যেন মানে ডাউট ক্লিয়ারিং। ওর ভিতরে যে ডাউট গুলো ছিল, আগে নিজের ভিতরে ডাউট ক্লিয়ার হবে, তবে না তুই ওকে ক্লিয়ার করতে পারবি। এখানে ডাউট ক্লিয়ার করে তাকে এই ব্যবসাতে নিয়ে আসা। আর ফলো থ্রু মানে সারা জীবন তোমার সঙ্গে থাকবে, তুমি একা নাও। তোমার যেখানে প্রবলেম হবে সেখানে তোমার এই মোদিকেয়ারের ফ্যামিলি কেউ না কেউ এই সাহসটা দেওয়া। এটা হচ্ছে 4 বেসিক। ঠিক? এরপরে আছে 9টা কোর স্টেপ, এটা অন্যদিন করো। ঠিক আছে? এবার যদি কোনো প্রশ্ন থাকে তো কেটে দে। আচ্ছা
গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ